সন্দীপ চ্যাটার্জিকে দেখার পর অর্চি কয়েক মুহূর্ত অবাক হয়ে তাকিয়ে থেকে ওখান থেকে নিজের জায়গায় ফিরে যাবে ঠিক করলো। ও ওখান থেকে চলে আসার জন্য পা বাড়াতে যাবে, সেই মুহূর্তে ওর দিকে সন্দীপ চ্যাটার্জির চোখ পড়ে গেল। অর্চির দিকে চোখ পড়তেই মুহূর্তের জন্য সন্দীপ চ্যাটার্জি কথা বলা বন্ধ করে দিলেন। তবে পরের মুহূর্তে আগের মতোই হেসে কথা বলতে বলতে এগিয়ে গেলেন। ওকে দেখে একবারও মনে হলো না উনি অর্চিকে চেনেন। অর্চি নিজের জায়গায় ফিরে গিয়ে সন্দীপ চ্যাটার্জির কথা ভাবছিল। ওকে এখানে দেখার পর ওর মতো মানুষ কি চুপ করে থাকবেন? কোয়েলের সঙ্গে ওর বিয়ে হতে দেখার পর তৃণা সেদিন বাড়িতে গিয়ে ঠিক কী করতে পারে অর্চির কিছুটা আন্দাজ আছে। কন্যা স্নেহে অন্ধ হয়ে যে মানুষ একটা মেয়ের বয়সী মেয়েকে খুন করার কথা ভাবতে পারেন, তিনি কি এত সহজে ওকে ছেড়ে দেবেন? আর কোয়েল, উনি যদি কোয়েলের কোনো ক্ষতি করার কথা ভাবেন? না না, ওইসব কেন ভাবছে? এতে তো কোয়েলের কোনো দোষ নেই, কিন্তু পিঙ্কিরও তো কোনো দোষ ছিল না, তবুও ওকে মৃত্যুর মুখোমুখি হতে হয়েছিল। সন্দীপ চ্যাটার্জির মতো মানুষ কি করে ওকে এখানে দেখার পর চুপ করে থাকবেন? ওর চাকরিটা থাকবে না এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আধ ঘন্টা পরে অর্চির বসের অ্যাসিস্ট্যান্ট এসে বলল, স্যার আপনাকে ডাকছেন। তাহলে কি ও যেটা ভেবেছিল সেটাই হলো? অর্চি কোনো প্রশ্ন না করে বসের সঙ্গে দেখা করতে গেল। অর্চি ভেবেছিল সন্দীপ চ্যাটার্জি এখন ওখানে আছেন, কিন্তু গিয়ে দেখলো ওর বস একা আছেন। অর্চিকে দেখে ওর বস বললেন, আপনাকে যে কাজটা করতে বলেছিলাম সেটা হয়েছে? হ্যাঁ স্যার। ফাইলটা কোথায়? আমি এখনই আনছি। অর্চি ফাইলটা বসের দিকে এগিয়ে দিল। আপনি একবার চেক করে নিন। ফাইল দেখতে দেখতে ওর বস ওর দিকে একবার দেখলেন, তারপর ফাইলটা বন্ধ করে বললেন, ঠিক আছে, আপনি এবার যেতে পারেন। অর্চি নিজের জায়গায় ফিরে এসে একটু অবাক হয়ে গেল। তাহলে কি তৃণার বাবা ওর বসকে কিছু বলেননি? নাকি? অর্চিসমান, কী ভাবছেন? অর্চি চমকে উঠে সামনে তাকিয়ে দেখে ওর কলিগ সুবীর দত্ত হাসি মুখে ওর দিকে তাকিয়ে আছে। সুবীর বিধাননগরের ছেলে, এখানে এসেই ওর সঙ্গে পরিচয় হয়েছে। সুবীরের বয়স 28, বিবাহিত। ছেলেটি খুব মিশুকে। মাত্র কয়েকদিনেই ওর সঙ্গে অর্চির মোটামুটি ভালো সম্পর্ক গড়ে উঠেছে। সুবীরের কথার উত্তরে অর্চি হেসে বলল, মাথাটা কেমন যেন ভারী মনে হচ্ছে, তাই ভাবছিলাম কখন ছুটি হবে। সুবীর অর্চির পাশে বসে হেসে বলল, রাতে ঘুম ভালো না হলে মাথা ভারী হবে, ব্যথা হবে, আরও অনেক কিছু হবে। বিশেষ করে নতুন বিয়ের পর তো এটা খুব কমন জিনিস, তাই না? নতুন বিয়ের সঙ্গে এর কি সম্পর্ক বুঝতে না পেরে অর্চি ওর দিকে তাকিয়ে আছে দেখে সুবীর হেসে বলল, আমার কথা বুঝতে পারেননি? বলছি যে রাতে ঠিকঠাক ঘুম হচ্ছে তো? অর্চি এবার হেসে ফেললে সুবীর জিজ্ঞাসা করল, চা খাবেন? নেক্সট সানডে কী করছেন? কেন বলুন তো? আমাদের ফ্ল্যাটে মিসেসকে নিয়ে চলে আসুন। আপনার মিসেসের সঙ্গে তো পরিচয় হয়নি, সন্ধ্যেটা চারজনে মিলে আড্ডা মেরে কাটানো যাবে। নেক্সট সানডে হবে না। কেন? আমরা বৃহস্পতিবার সন্ধ্যের ফ্লাইটে শ্রীনগর যাচ্ছি, ফিরতে রবিবার রাত হয়ে যাবে। হানিমুন? কিছুটা। কিছুটা আবার কি? হানিমুন মানে হানিমুন, কিন্তু মাত্র 3 দিনের জন্য হানিমুন যাবেন? কি করব বলুন, নতুন চাকরি, ছুটির সমস্যা। এটা ঠিক বলেছেন, আমাদের বসের কাছে ছুটির কথা বলতে গেলেই ঝাড় খেতে হয়। আপনি যে চাকরি জয়েন করার পরেই একদিনের জন্য হলেও ছুটি পেয়েছেন, সেটাই অনেক। সুবীর ঘড়ির দিকে দেখে উঠে দাঁড়িয়ে বলল, যাই, আমার এখনও কিছু কাজ বাকি আছে। অফিস ছুটির পর ফ্ল্যাটে ফিরেও অর্চির বারবার তৃণার বাবার কথা মনে পড়ছিল। সন্দীপ চ্যাটার্জি এত সহজে সব কিছু ভুলে যাবেন? অর্চিকে অন্যমনস্ক দেখে কোয়েল জিজ্ঞাসা করল, আপনার কি শরীর খারাপ লাগছে? না। সত্যি বলছেন তো? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ঠিক নেই। তেমন কিছু না, অল্প মাথা ব্যথা হচ্ছে। 1 কাপ চা খাওয়াবে? রাত 8:30টার সময় চা খেতে হবে না, আমি মাথা টিপে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। না না, কোনো দরকার নেই, আমি বরং একটা ট্যাবলেট খেয়ে নিচ্ছি। দরকার আছে কি না সেটা আমি বুঝবো, চুপচাপ বসে থাকুন। কোয়েল মাথা টিপে দিতে দিতে জিজ্ঞাসা করল, অফিসে খুব কাজের চাপ? একটু চাপ তো থাকবেই, তবে আমার অসুবিধা হচ্ছে না। অসুবিধা হচ্ছে কি না সেটা আপনাকে দেখেই বোঝা যাচ্ছে, এই কদিনই চেহারার যা অবস্থা হয়েছে। অর্চি মুখ ঘুরিয়ে কোয়েলের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, কি অবস্থা হয়েছে? কোয়েল অর্চির মুখটা সামনের দিকে ঘুরিয়ে দিয়ে বলল, এত কথা বললে মাথা ব্যথা আরও বেড়ে যাবে, একটু চুপ করে থাকতে পারেন না? অর্চি হেসে কোয়েলের হাত ধরে সামনে এনে বলল, আমার মাথা ব্যথা কমে গেছে, এবারে তোমাকে যেটা জিজ্ঞাসা করব ঠিক ঠিক তার উত্তর দেবে। কি কথা? আমি সম্পর্কে তোমার কে হই? কোয়েল হেসে বলল, ভুলে গেছি। বাহ, দারুণ উত্তর। এবারে যেটা বলছি। কি বলছেন? অনেক দিন তো হলো,
আপনি ছেড়ে তুমিতে কবে নামবে সেটা কি জানতে পারি? এখনও হবে না? কেন? বরকে তো সবাই তুমি বলে সম্বোধন করে, তাহলে তুমি পারবে না কেন? আমি এত কথা বলতে পারবো না। কাল সকালে উঠে আবার আপনাকে অফিস ছুটতে হবে। যাই, খাওয়ার জোগাড় করি। আমার এখন খেতে ইচ্ছা করছে না। ইচ্ছা না হলেও অল্প কিছু খেয়ে নিন, তারপরে ঘুমানোর চেষ্টা করুন, নাহলে কাল অফিসে গিয়ে আবার মাথা ব্যথা হবে। উর্চি খেতে বসে হাফ চামচ খেয়ে উঠে যাচ্ছে দেখে কোয়েল ওকে চেপে বসিয়ে দিয়ে বলল, আমি কত কষ্ট করে রান্না করেছি, আর আপনি এইটুকু খেয়ে উঠে যাচ্ছেন? আমি আর পারবো না। পারবো না বললে হবে না, না পারলে আমি জোর করে খাইয়ে দেবো। উর্চি হেসে বলল, তুমি খাইয়ে দিলে মনে হয় আর একটু খেতে পারবো। কোয়েল হাসতে হাসতে যখন উর্চিকে খাইয়ে দিচ্ছে, উর্চির বস তখন নিজের বেডরুমে বসে ফোনে কারোর সঙ্গে হেসে হেসে কথা বলছেন। আমাদের এতদিনের বন্ধুত্ব, তোমার একটা সামান্য কথা রাখতে পারবো না, এটা কখনো হতে পারে? আর কটা দিন অপেক্ষা করো, ঠিক সময়ে তোমার কাছে সুখবর পৌঁছে যাবে। আগামীকাল শাম্ভবীকে নিয়ে অনিরুদ্ধ হানিমুনে যাচ্ছে। আজ হাসপাতালে ডিউটি শেষ হয়ে গেলে ওর এক কলিগের সঙ্গে কথা বলতে বলতে 3 তল্লার করিডোর দিয়ে হেঁটে আসছিল। সেই সময় শাম্ভবী কল করলে অনিরুদ্ধ কল রিসিভ করে হ্যালো বলতেই শাম্ভবী বলল, তুমি এখন কি করছো? এবারে বেরোবো। কেন? বৈশাখী কী করছে? সেটা আমি কী করে জানবো? জানতে হবে, মানে আজকের জন্য জানতে হবে। তোমরা একসঙ্গে হাসপাতাল থেকে বেরোবে। কেন? শাম্ভবী সংক্ষেপে দু একটা কথা বলে কল কেটে দিলে অনিরুদ্ধ মুখে একরাশ বিরক্তি নিয়ে বলল, এর যত না বয়স, মাথায় তার থেকে অনেক বেশি বদমাইশি বুদ্ধি। ওর মা ঠিকই বলেন, বাইরে থেকে দেখে কিছু বোঝা যায় না। ওর কলিগ বললেন, কী ব্যাপার, মিসেস কিছু আবদার করেছে নাকি? অনিরুদ্ধ হেসে বলল, না না, তেমন কিছু না। অনিরুদ্ধ জানতো বৈশাখীর সঙ্গে সামনাসামনি হলে ও কিছু না কিছু বলবেই, কারণ এখন যেভাবে ডক্টর ঘটকের সঙ্গে ওর আবার সম্পর্ক গড়ে উঠেছে, তাতে নিজেকে খুশি দেখানোর কোনো সুযোগ হাতছাড়া করতে চাইবে না। বৈশাখীর সঙ্গে কথা বলার বিন্দুমাত্র ইচ্ছা না থাকলেও কিছু করার নেই। বইয়ের কথা না শুনলে বাড়ি ফিরে কপালে দুঃখ আছে। হানিমুন যাওয়ার আগের দিন ঝামেলা বাড়িয়ে লাভ নেই। অনিরুদ্ধ ছুটির পরে আরও কিছুটা সময় হাসপাতালে থেকে গেল। বৈশাখী নিজের ব্যাগ নিয়ে হেঁটে আসছে দেখে বোঝা গেল ও এবার হাসপাতাল থেকে বেরিয়ে যাবে। অনিরুদ্ধ একটু দ্রুত এগিয়ে এসে বৈশাখীর পাশ দিয়ে যাওয়ার সময় ওর দিকে তাকিয়ে হেসে বলল, তোমার ছুটি হয়ে গেছে? অনিরুদ্ধ হঠাৎ ওর সঙ্গে কথা বলছে দেখে বৈশাখী একটু অবাক হলেও মিষ্টি করে হেসে বলল, হ্যাঁ, তোমার? আমারও। এখন কি তাহলে বাড়ি যাচ্ছ? হ্যাঁ, কাল আমরা হানিমুন যাচ্ছি। আজ তাই একটু আগেই বাড়ি ফিরব। কথাটা শুনে বৈশাখীর সারা শরীর জ্বলে উঠলেও মুখে হাসি এনে বলল, বাহ, খুব ভালো। আশা করি হানিমুন খুব ভালো এনজয় করবে। থ্যাঙ্কস। অনিরুদ্ধ জানতো বৈশাখী আরও কিছু না বলে থামবে না, তবুও সিঁড়ির দিকে এগিয়ে গেল। অনিরুদ্ধ চলে যাচ্ছে দেখে বৈশাখী ওর দিকে এগিয়ে গিয়ে বলল, অনি, কিছু বলবে? তোমার বাড়ি যাওয়ার খুব তাড়া আছে, এটা বুঝতেই পারছি। তাই বলে এত তাড়া? হাসপাতাল থেকে বার হওয়া পর্যন্ত তো আমরা একসঙ্গে থাকতেই পারি। তা পারি। সিঁড়ি দিয়ে নামতে নামতে অনিরুদ্ধ বলল, অনেক দিন পর তোমার সঙ্গে কথা বলছি। কেমন আছো বলো? আমাকে দেখে কি মনে হচ্ছে? তুমি কখনো খারাপ থাকো বলে মনে হয় না। এটা একদম ঠিক বলেছ। আমি সত্যিই খুব ভালো আছি। পুরনো কথা ভুলে জীবনে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। অনিরুদ্ধ আর বৈশাখী কথা বলতে বলতে হাসপাতাল থেকে বেরিয়ে আসছে দেখে জয় চক্রবর্তী ওদের দিকে এগিয়ে এসে অনিরুদ্ধকে বলল, স্যার, আপনার কাছে কয়েকটা কথা জানার ছিল। এখন আবার আপনার কি জানার আছে? আমি শাম্ভবী ম্যামের সঙ্গে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি, কিন্তু উনি কথা বলতে চাইছেন না। বলছেন এখন ব্যস্ত আছেন, পরে সময় পেলে কথা বলবেন। তাহলে পরে কথা বলবেন। অনিরুদ্ধর পাশে দাঁড়ানো বৈশাখীর দিকে তাকিয়ে জয় চক্রবর্তী বললেন, স্যার, উনিও কি এই হসপিটালেরই ডক্টর? অনিরুদ্ধ হেসে বলল, হ্যাঁ, তবে বৈশাখী শুধু আমার কলিগ নয়, আমরা সহপাঠী ছিলাম, মেডিকেল কলেজে একসঙ্গে পড়েছি। তাহলে তো আপনারা পরস্পরকে খুব ভালো করে জানেন। ম্যাডামের হাজবেন্ডও কি এখানের ডক্টর? বৈশাখী এখনও অবিবাহিত। আচ্ছা, আপনি আমাদের এত প্রশ্ন করছেন কেন? সরি স্যার, আসলে আপনারা দুজনে অনেক দিনের বন্ধু শুনে কৌতূহলবশত এসব কথা জিজ্ঞাসা করে ফেলেছি। জয় চক্রবর্তী বৈশাখীর দিকে তাকিয়ে বলল, কিছু মনে করেননি তো ম্যাম? একটুও না। তাহলে কি আমি আপনার একটা ছোট্ট ইন্টারভিউ নিতে পারি? নিশ্চয়ই। দুটো একটা সাধারণ কথাবার্তার পর জয় চক্রবর্তী প্রশ্ন করল, আপনার বন্ধুত্ব বিয়ে হয়ে গেল, আপনি কবে বিয়ে করছেন? বৈশাখী হেসে বলল, খুব তাড়াতাড়ি। স্যার কি করেন সেটা কি জানতে পারি? ও একজন নামী ডক্টর। ওর নামের পাশে একাধিক ডিগ্রি আছে। আমি তো আর যাকে তাকে বিয়ের সিদ্ধান্ত নিতে পারি না। অনিরুদ্ধ হঠাৎ বলে উঠল,
আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আর কথা বলতে পারবো না। জয় চক্রবর্তী ক্যামেরা বন্ধ করে চলে গেলে বৈশাখী হেসে বলল, কি ব্যাপার অনি, আমার বিয়ের কথা শুনে তুমি হঠাৎ চলে যাওয়ার জন্য এত ব্যস্ত হয়ে উঠলে কেন? কি ভেবেছিলে তুমি আমি তোমার জন্য ঘরে বসে শোক পালন করব? কারোর জন্য কষ্ট পেতে গেলে একটা মন দরকার হয়, সেটা তোমার কাছে নেই আমি জানি। যাই হোক, বেস্ট অফ লাক। অনিরুদ্ধ আর কথা না বাড়িয়ে ওর গাড়ির দিকে এগিয়ে গেলে বৈশাখীও নিজের গাড়িতে গিয়ে বসল। অনিরুদ্ধ গাড়িতে স্টার্ট দেওয়ার আগেই বৈশাখী হাসপাতাল থেকে বেরিয়ে গেল। রাতে ঘুমানোর সময় অনিরুদ্ধ শাম্ভবীকে জিজ্ঞাসা করল, তুমি বৈশাখীর সঙ্গে ঠিক কী করতে চাইছো বলবে? আমি এসব জানি না, যা জানার অতনুদা আর জয়দা জানেন। অতনু সামন্ত আর জয় চক্রবর্তী তোমার দাদা হলো কবে? আমি এখন ওদের দাদা বলি। ওরা দুজনেই আমার থেকে বয়সে বড়, ওদের কি নাম ধরে ডাকবো? কথা বলতে বলতে শাম্ভবী একটা বড় হাই তুলে বলল, আমি এখন ঘুমাবো, কাল সকালে উঠে এয়ারপোর্টে ছুটতে হবে, তুমিও ঘুমাও। আমার ঘুম পাচ্ছে না। তাহলে জেগে থাকো, একা একা জেগে কি করব সেটা তুমি জানো। কথাটা বলে শাম্ভবী পাশ ফিরে বালিশ জড়াতে যাচ্ছে দেখে অনিরুদ্ধ বালিশটা সরিয়ে দিয়ে ওকে নিজের কাছে টেনে নিল। সকাল 6:30টার সময় অনিরুদ্ধ শাম্ভবীকে নিয়ে প্রথমে বাড়ি গেল। ওখানে মিনিট 15 থাকার পর বেরিয়ে এলো। বাড়ি থেকে বেরিয়ে এয়ারপোর্টে যাওয়ার আগে শাম্ভবী বাবা মা আর ঠাম্মার সঙ্গে দেখা করতে গেল। ওখানে ওরা বেশিক্ষণ থাকেনি। সবার সঙ্গে দেখা করে চলে আসার আগে বাবাকে জিজ্ঞাসা করলো, তোমার দাদা কোথায়? তুই হঠাৎ দাদার কথা জিজ্ঞাসা করছিস কেন? দরকার আছে। দাদা নিজের ঘরে আছে। উর্মিলা মেয়ের হাত ধরে বললেন, দাদাকে কিছু বলবি না, উনি যাই করে থাকুন আর যাই বলে থাকুন, সম্পর্কে তোর গুরুজন। অম্বরীশ ভট্টাচার্যের সবচেয়ে বড় পরিচয় উনি আমার অর্চি দাদার বাবা, এটা আমার মনে আছে মা। শাম্ভবী জেঠুর ঘরের সামনে গিয়ে দরজায় নক করলে অম্বরীশবাবু দরজা খুলে ওকে সামনে দেখে কয়েক মুহূর্ত গম্ভীরভাবে তাকিয়ে থাকার পর বললেন, আমার সঙ্গে তোর আবার কিসের দরকার? আমাকে কি বাড়ি থেকে চলে যেতে হবে? অনেক দিন তো ঘরে বসে বিশ্রাম নিলে, এবারে একটু কাজকর্ম করার চিন্তাভাবনা করো। মানে কি বলতে চাইছিস তুই? তুমি যদি রাত দিন বাড়িতে বসে থাকো তাহলে ব্যবসা সামলাবে কে? বাবার আর আমার কাছে এত সময় নেই যে তুমি থাকতে আমরা বাড়তি কাজ করতে যাব। আমার বাড়িতে তোমার শুয়ে বসে থাকা চলবে না। আজ থেকে অফিসে যাবে, কাজে ফাঁকি দিলে বাড়িতে থাকতে দেব না। শ্বশুর বাড়িতে গিয়ে ঘরজামাই হয়ে থাকবে। ঘরজামাই থাকাটা কি তোমার পক্ষে সম্মানের হবে? অম্বরীশবাবু কী বলবেন ভেবে ওঠার আগেই শাম্ভবী ওখান থেকে চলে গেল। গাড়িতে বসে অনিরুদ্ধ বলল, তুমি জেঠুকে অফিসে যেতে বললে বাবার সঙ্গে একবার আলোচনা করে তারপর সিদ্ধান্তটা নিতে পারতে। ছাড়ো তো, কিছু হবে না, এমনিতেই আমি দাদাকে সব ফিরিয়ে দেব। জেঠু অফিসে না গেলে এমপ্লয়িরা ইচ্ছা মতো যা খুশি করবে, এতে ব্যবসার ক্ষতি হবে। দেখাই যাক না জেঠু কী করেন। অনিরুদ্ধ চুপ করে আছে দেখে শাম্ভবী ওর একটা হাত জড়িয়ে ধরে বলল, আমার বাবা আর অর্চি দাদার গায়ে যে বংশের রক্ত বইছে, অম্বরীশ ভট্টাচার্যের গায়েও সেই একই রক্ত বইছে। মানুষটার মধ্যে কোনো ভালো দিক নেই এটা আমি বিশ্বাস করি না। একটা সুযোগ দিয়ে দেখতে ক্ষতি কী? তোমরা আমার সঙ্গে তো আছোই, এর বেশি কিছু আমি চাই না। তাই সম্পত্তি হারানোর ভয় আমার নেই। এবারে যদি হারানোর বদলে নতুন কিছু ফিরে পাই, সেটা আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ পাওয়া হবে।